গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশে বিদ্যুতের যে অবস্থা, মনে হচ্ছে বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। মন্ত্রীরা এগুলো দায় স্বীকার না করে তারা বলতেছে যে, এক মন্ত্রী বলতেছে যে গ্রামে কোনো লোডশেডিং নেই। গ্রামে যেটা হয় সেটা হলো পল্লী বিদ্যুতের তার অনেক লম্বা, তো কোনো জায়গায় ফল্ট হয়ে গেলে সেটা ঠিক করতে যা সময় লাগে এর মধ্যে কারেন্ট চলে আসে, তো বিদ্যুতের ঘাটতি নেই। গ্রামে নাকি কোনো বিদ্যুতের ঘাটতি নেই, লোডশেডিং নেই, এগুলো কথা বলতেছে। আচ্ছা, গ্রামের কথা বাদ দিলাম, এখন একটু শহরের দিকে যাই। আপনাদের দুইটা ভিডিও দেখাবো। রাষ্ট্রের সর্বোচ্চ মন্ত্রী যারা, তারা সাংবাদিকদের ব্রিফ করতেছে, সেই সময় কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। প্রথমে দেখেন শিক্ষামন্ত্রী। দর্শক, আপনারা দেখলেন যে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করতেছে, গুরুত্বপূর্ণ কাজ করতেছে, সেই সময় লোডশেডিং। এরপর দেখেন শামা ওবায়দের প্রোগ্রামে এরকম কারেন্ট চলে গেছে, গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, সেই সময় কারেন্ট চলে গেছে। যারা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবিক মূল্যবোধ আচ্ছা, এখন আপনি ধারণা করতেই পারেন যে দেশের সর্বোচ্চ যারা মন্ত্রী, তাদের প্রোগ্রামে কারেন্ট চলে যাচ্ছে, তাহলে সারা দেশের বিদ্যুতের কি অবস্থা সেটা এখন আপনারা অনুমান করে নিয়েছে। ইশরাক আবার বলতেছে যে হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি। তো বুঝলাম, হাসিনার সময় তো এতটা হয়নি, এতটা লোডশেডিং হয়নি। আচ্ছা, হাসিনার কথা বাদ দিলাম, আপনি বলতেছেন যে হাসিনার কারণে ভোগান্তি হচ্ছে। তো হাসিনার পরে তো ডক্টর ইউনূস 18 মাস দেশ চালাইছে। 18 মাস তো এরকম কোনো লোডশেডিং ছিল না। আপনারা ক্ষমতা নিয়ে আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন, এখন এসে হাসিনার দোষ দিচ্ছেন কেন? হাসিনার পরে তো ইউনূস 18 মাস দেশ চালাচ্ছে, 1.5 বছর দেশ চালাচ্ছে, কিছু তো হয়নি। হাসিনার দোষ কেন? নিজেদের দোষ কি ঘাড়ে নিতে হয় না যে আমরা টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করতেছি, এই কারণে আমরা বিদ্যুৎ দিতে পারতেছি না? গোলাম মাওলা রনি সাহেব একটা পোস্ট করছে, আপনারা দেখেন স্ক্রিনে, যে ঢাকার বাইরে এসেছি, বিদ্যুৎ নেই সকাল থেকে, বিদ্যুৎবিহীন খাম্বা নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে, মেজাজ ঠিক রাখা কঠিন। তো এই হলো পরিস্থিতি দর্শক, সারা বাংলাদেশে কোনো বিদ্যুৎ নেই। রাত্রে মোবাইল চার্জর দিলে হচ্ছে কোনো রকম হয়তো 40%, কোনো দিন 30%, কোনো দিন 50% চার্জ হয়। তাহলে একটা মোবাইল ফোন চার্জ হতে কত সময় লাগে? এই কারেন্টটা পর্যন্ত সারা রাতে থাকতেছে না, মানে এত পরিমাণ গরম হচ্ছে, ঘুম পাড়া কঠিন। তো দর্শক, এই বিদ্যুতের অবস্থা নিয়ে চমৎকার একটা টক শোর আয়োজন করেছে লন্ডন থেকে সৈয়দ মাসুক ভাই। তো চলুন আমরা সেই টক শোর ভিডিওটা দেখে আসি। আপনারা পেয়েছেন এবং আপনারা অনেক মানুষ দেখেছেন, অনেক মানুষের কমেন্টস পেয়েছি, হাজারো মানুষের ভালোবাসা পেয়েছি, আবার হাজার হাজার মানুষের বকাও খেয়েছি, গালিগালাজও পেয়েছি। কারণ কিছু সত্য কথা বললে ভারতীয় দালালদের গায়ে আগুন লেগে ভারতের দালালদের গায়ে আগুন লাগানোটাই আমার কাজ। বানরের গায়ে যদি একবার আপনি আগুন লাগিয়ে দেন, তাহলে পুরা জঙ্গল খালি হয়ে যাবে। জঙ্গলের ভিতরে আর কেউ লুকিয়ে থাকতে পারবে না, সবাইকে প্রকাশ্যে আনার সুযোগ হলো বানরের লেজের মধ্যে যদি আপনি আগুন লাগিয়ে দেন। তাই ভারতীয় দালালদের লেজে আগুন লাগিয়ে দিয়েছিলাম, তাই দুদিন যাবৎ বেশ গালাগালি গালমন্দ শুনেছি। আজকে আপনাদের কাছে সরাসরি এসেছি, তাই সরাসরি আপনারা এই লাইভে যুক্ত হয়ে আপনাদের মতামত এবং কথা বলার সুযোগ পাবেন। কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, জনতার কথা অনুষ্ঠান। আমি আজকে কারেন্ট নাই নিয়ে, বিদ্যুৎ নিয়ে কথা বলেছেন বিদ্যুৎ মন্ত্রী, তার একটি উক্তি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই উক্তি যদি আপনাদের কাছে পছন্দের হয়, তাহলে আপনারা পছন্দনীয় মন্তব্য লিখবেন, আর অপছন্দ হলে আপনাদের মতামত লিখবেন। দেশের কোথাও লোডশেডিং নাই, গ্রামে অঞ্চলে লাইন লম্বা ও আঁকাবাঁকা, এজন্য বিদ্যুৎ আসতে সময় লাগে। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান টুকু, এই সরকার নয়।
বেগম খালেদা জিয়াকেও ডুবিয়েছিলেন এই ইকবাল হাসান টুকু, তখনও সে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। প্রিয় দর্শক, বিদ্যুৎ আছে, বিদ্যুতের কোনো সমস্যা নাই সে বলছে, এবং বলছে গ্রাম অঞ্চলের লাইনটা অনেক লম্বা এবং আঁকাবাঁকা লাইন দিয়ে বিদ্যুৎ যেতে নাকি সময় লাগে বেশি। এই যে বিদ্যুৎ মন্ত্রী বললেন সময় লাগে বেশি আঁকাবাঁকা রাস্তা গ্রামের বিদ্যুৎ যেতে, এটাকে কারা কারা সমর্থন করেন, কারা কারা এই বুকার রাজ্যে বসবাস করেন, আপনাদের একটু হাতটা তুলেন দেখতে চাই। হাত তোলা মানে আপনারা কমেন্টসে হাত তুলবেন, কমেন্টসে আপনারা কিছু লিখবেন। যারা দালালি করেন টুকুর, যারা দালালি করেন ভারতের, যারা গোলামি করতে পছন্দ করেন ভারতের, যারা টুকুর মতন লোক, যারা শেখ কামালের বন্ধুকে যারা নিজের নেতা মনে করেন, সেই লোকদেরকে আমি বলবো একটু হাত তুইলা নির্লজ্জকের মতো এখন কমেন্টস লেখেন যে গ্রামের রাস্তাটা অনেক লম্বা এবং আঁকাবাঁকা রাস্তা, সেই কারণে বিদ্যুৎ যেতে সময় লাগে বেশি। আপনারা এই কথার উত্তর কে কিভাবে লিখবেন, আমি একটু এই কথার উত্তরটা অন্তত একজন মানুষ লেখেন আপনারা, আমি একটু দেখতে চাই আপনারা কে কি কমেন্টস লিখছেন। আমি দেখছি আমিন লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এম এম একটা আইডি থেকে লিখেছে সালাম আলাইকুম। আরেকজন লিখেছেন কুষ্টিয়া জুলাই জাদুঘরে কিছুক্ষণ আগে আগুন দিয়েছে। কুষ্টিয়া জুলাই জাদুঘর না, জুলাই স্তম্ভে, এই যে প্রত্যেক জেলাতে একটা জুলাই স্তম্ভ করেছে, কুষ্টিয়ার জুলাই স্তম্ভতে আগুন লেগেছে। আমি দেখেছি এই হায়ানারা চাবেই তো আমাদেরকে আগুন টাগুন লাগিয়ে সমস্যায় রাখতে, এটা আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে অবশ্যই। ইটালি থেকে জহির ইসলাম লেগেছে মাসুক ভাই সালাম নিবেন, ওয়ালাইকুম আসসালাম। নজরুল ইসলাম লিখেছে এইটুকু একটা ছাগল, মানে টুকু একটা ছাগল। আচ্ছা, যে ডাক্তার জাহিদ হাসিনার সিংহাসনের সামনে দাঁড়িয়ে কখনো তার পক্ষে কথা বলেননি, আজ হাসিনাকে পায়ের নিচে ফেলে তার জন্য নরম সুরে কথা বলছে কেন? আমি হতবাক। ডাক্তার জাহিদকে নিয়ে কথা বলে সময় নষ্ট করা দরকার নাই। মাহমুদুর রহমান সম্ভবত আপনার নামটা জিমেল আইডিতে লেখছেন, ভালো আছেন মাসুক ভাই? আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ান র একটা আইডি, সেখান থেকে লিখতেছেন আসলে এই ধরনের আইডি লেখা না পড়াই ভালো। ইন্ডিয়ান র মানে কোনো আইডি হইতে পারে না, আপনারা যারা মানুষ আছেন তাদের আইডি পড়ি, রর আইডি পড়া দরকার নাই আমার। র ট এই সমস্ত নামে আইডি আসলে আমি পড়বো না, যাদের নাম লেখা আছে তাদের আইডিটা পড়া উচিত, কারণ এই বেজাল আইডি লেখা না পড়াটাই ভালো। এমডি আলম লিখেছে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কানাটুকু। আচ্ছা, জহিরুল ইসলাম লিখেছে লিঙ্ক দিবেন দয়া করে, ধন্যবাদ। জি, লিঙ্ক পাবেন, একটু সময়, আমি একটু দর্শকদের কয়েকটা কমেন্টস পরে লিঙ্ক দিচ্ছি। আরেকজন লিখেছেন এখন তাও নাই ভাই। আচ্ছা, আরেকজন লিখেছেন কারেন্ট না থাকলে তো আলো আসবেই, আর না হয় আলো কিভাবে আসবে? খাম্বা তারেক জিন্দাবাদ। আচ্ছা, এর আইডিটার নাম হলো আইএম আলিব। আচ্ছা, আইডিটা বলে দিলাম। এম নজরুল ইসলাম লিখেছে খাম্বা আছে কারেন্ট নেই, তারেক রহমানের সরকার। আজকে 1 সপ্তাহ থেকে দেশে কথা বলতে পারছি না ভাই, দুঃখের কথা কাকে বলবো। উনি প্রবাসে থাকেন নিশ্চয়ই, এই জন্য উনি দুঃখে এই কথা লেখছেন। এমডি তাহের লিখেছে, তাহের মিয়া লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুল্লাহ। মাসিক ভাই, মাসিক না, মাসিক নামটা সুন্দর না, মাসুক সয় রসিকার না রসুকার। মাসুক ভাই কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। এমডি তাহের মিয়া আবার লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ওইটাই আবার আসছে সেমটা। সামাদ আলী লিখেছে আসসালামু আলাইকুম। আচ্ছা, কি খবর, কেমন আছেন লেখছে উনি। আচ্ছা, আরেকজন লিখেছেন খাম্বা তারেক যতদিন থাকবে ততদিন তো কারেন্ট থাকবে না। আচ্ছা, আপনাদের এই কমেন্টস পড়লাম, এবার আমি আপনাদেরকে লিঙ্ক দেব, লিঙ্কে এসে আপনারা সরাসরি যুক্ত হয়ে কথা বলবেন। আজকে বেশ কিছু বিষয়ে কথা হবে, দেশের বর্তমান ক্লান্তি লগ্নে বেশ কিছু বিষয় আছে, প্রেসিডেন্ট নির্বাচন আছে, রর প্রধান এখন বাংলাদেশে আছে, এই নিয়ে আমি কিছু কথা বলেছি গত 2 দিন, আপনাদের অনেক গালিও খেয়েছি, অনেকের ভালোবাসাও পেয়েছি।
নির্ধারিত করতে চাচ্ছে বাংলাদেশে কে হবে নতুন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রার্থী বিএনপি কাকে দিবে সেটা চাইতেছে বিএনপির গাড়ে ঢুকাইয়ে দিতে, বিএনপি কে নাম দিতে, এবং বিএনপির লোককে বিএনপির ভিতরে ভারতীয় দালালকে প্রেসিডেন্ট বানাতে চাচ্ছে। আপনাদেরকে আজকে বলবো, প্রেসিডেন্ট কি ভারতীয় দালাল চান না বাংলাদেশ প্রেমী চান, ইসলাম প্রেমী চান? প্রেসিডেন্ট বাংলাদেশ প্রেমী, ইসলাম প্রেমী, ভালো মানুষ চান, নাকি ভারতীয় কোনো দালাল আগের মতো নই, যেভাবে আগে 56-55 বছর চলছে এভাবেই চলবে, একজন দলীয় একটা কুলাঙ্গার দিয়ে দিল আর পাশ করলো, আবার প্রেসিডেন্ট হইয়া মানুষের খুন খারাপি, মানুষ নিয়ে তার কোনো দায়িত্ববোধ নাই, এমন মানুষ চান? কিরকম মানুষ চান আপনারা? আমি যেই দলের হোক, আমি দেশপ্রেমী মানুষ চাই। তাই আপনাদেরকে আমি দেশপ্রেমী মানুষেরকে সমর্থন করার জন্য বলবো, প্রেসিডেন্ট প্রার্থী এখনো বিএনপি করে নাই, কিন্তু ভারতীয় দালাল মিডিয়াগুলা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির প্রার্থী হিসাবে অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে 2 দিন যাবত। ফখরুল ইসলাম আলমগীর ছাড়া নাকি আর কোনো প্রার্থী নাই বিএনপিতে। এই ভারতীয় দালাল এবং রাজাকারের ছেলে ফখরুল ইসলাম আলমগীরকে চান নাকি কোনো মুক্তিযোদ্ধাকে চান? বিএনপি থেকে মেজর হাফিজ উদ্দিন স্যার চমৎকার আছেন, উনি চমৎকার কাজ করতেছেন। যদি বিএনপি মনে করে মেজর হাফিজ উদ্দিনকে নিজের দলের লোক দিবে, আবার যদি কর্নেল অলি আহমেদ সাহেব 11 দলীয় জোটের প্রার্থী হলেও উনি তো বিএনপির ঘরের লোক, শুধু বিএনপির ঘরের না, জিয়াউর রহমানের ডান হাত। মেজর হাফিজ উদ্দিন জিয়াউর রহমানের বাম হাত, আর জিয়াউর রহমানের ডান হাত হলেন কে? কর্নেল অলি আহমেদ। আমরা এই 2 জনের ভিতরে একজনকে চয়েস করতে পারি। তারা দেশপ্রেমী, দেশের পক্ষে, ভারতের বিপক্ষে, ভারতের নীল নকশা থেকে বাংলাদেশকে রক্ষা করতে সেনাবাহিনীতে যারা যেহেতু চাকরি করেছেন, তারা আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিকভাবে মানুষের সাথে কাজ করা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে কাজ করা, দেশের উন্নয়নে আজকে যে বিদ্যুৎ নাই, এই বিদ্যুৎ চূড়া টুকুকে ধরার জন্য একটা ভালো প্রেসিডেন্টের দরকার। হ্যাঁ, সেই ভালো প্রেসিডেন্টের কারণে আমরা চাই আপনারা একজন ভালো প্রেসিডেন্টের নাম লিখবেন। আপনাদের পছন্দের একটা ভালো প্রেসিডেন্টের নাম লেখেন। এখন দেখি কে কার নাম লিখবেন, আপনাদের মতামত আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। কাকে আপনারা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান? ভারতের কোনো গোলামের নাম লিখবেন না, এটা আমার অনুরোধ থাকলো। আর বাংলাদেশ প্রেমী, ইসলাম প্রেমী এবং একজন নৈতিক, আদর্শিক, শিক্ষিত, মার্জিত, ভদ্র, আন্তর্জাতিক অঙ্গনে তার একটা ভ্যালু থাকবে, দাম থাকবে, পরিচয় থাকবে, এমন একজন প্রেসিডেন্ট আমি চাই। প্রথমেই লেখছেন একজন কর্নেল অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ। এরপরে দেখি কে কার নাম লেখেন। আরেকজন লেখছে নয়তোবা কর্নেল অলি অথবা ডক্টর ইউনূস। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। অপশন থাকতে পারে। আমার ফোনে আসরের আজান দিয়েছে, অসুবিধা নাই, নামাজের সময় আছে 2 ঘন্টা, আরো 2 ঘন্টার বেশি আছে, বেলা আছে 2.5 ঘন্টা, 1 ঘন্টা লাইভ করে তারপরে পড়বো। আচ্ছা, আরেকজন লিখেছেন অলি আহমেদ, আরেকজন লিখেছে জাহাঙ্গীর আলম, রয়েছে আপনি ভাই কেমন আছেন? 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা থাকে বিদ্যুৎ, রাইট? আপনাকে জাহাঙ্গীর আলম ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা জানি, আমি কিছুক্ষণ আগে বাংলাদেশে কথা বলেছি, আমি দেখেছি, আমার মায়ের সাথে কথা বলেছে কারেন্ট মাঝে মাঝে দেখা করতে আসে, গরম, ফ্রিজ ট্রিজ সবই নষ্ট হয়ে যাবে, খাবার দাবার কোথাও রাখার সুযোগ নাই। আরেকজন লিখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকজন লিখেছে কর্নেল অলি, আরেকজন লিখেছে লিঙ্ক দেন ভাই, অবশ্যই আপনাকে লিঙ্ক দিচ্ছি। আরেকজন লিখেছে কর্নেল অলি, ঠিক আছে। আরেকজন লিখেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেকজন লিখেছে মাহমুদুর রহমান আমার দেশ, হ্যাঁ বুঝতে পেরেছি। আরেকজন লিখেছে কর্নেল অথবা রাষ্ট্রপতি হিসাবে অলি আহমেদ, কর্নেল অলি আহমেদকে চাই। আরো একজন লিখেছে কর্নেল অলি আহমেদ, আরেকজন লিখেছে কর্নেল অলি উ হাফিজ, 2 জনের একজন। একজন লিখেছেন একমাত্র ডক্টর ইউনূস, আরেকজন লিখেছেন অলি আহমেদ, আরেকজন ডক্টর ইউনূস। জি, চমৎকার। আপনাদের লেখার ভিতরে দেশপ্রেম আছে, বীরত্ব আছে, ভালোবাসা আছে, দেশের পক্ষে আপনারা লিখছেন, আপনাদেরকে সেলুট। যারা লেখছেন তারা বেশিরভাগই লেখছেন দেশপ্রেমী মানুষের নাম। আমি এখান থেকে কর্নেল অলি সাহেব হইলেও আমার ক্ষতি নাই, মেজর হাফিজ উদ্দিন স্যার হইলেও ক্ষতি নাই, ডক্টর ইউনূস হইলেও ক্ষতি নাই। এই 3 জনের কথা একেবারেই মাহমুদুর রহমান স্যারের আশা করে লাভ নাই, কারণ উনি হবেন না, ওনাকে বিএনপি তো দিবে না। আর 11 দলীয় জোট কর্নেল অলিকে দিয়েছে, একজনকে দিতে পারে, যেহেতু কর্নেল অলি সাহেব সিনিয়র, কর্নেল, ডক্টরেট করা, সব দিক থেকে চিন্তা করে
কর্নেল অলিকে দেওয়া হয়েছে। এই জন্য আমরা মাহমুদুর রহমান স্যারের নাম আর না লিখলেই ভালো, কারণ বিএনপি তো মাহমুদুর রহমান স্যারকে দিবে না, তাদের দলের কাউকে দিবে। তাদের দলের ভিতরে যে ভালো, ডক্টর ইউনূস তাদের দলের বাইরে হলেও আসতে পারে, তাদের দলের ভিতরে যে ভালো তাকে যেন তারেক রহমান সমর্থন দেয়, সেটাই আমি কামনা করি, সেটাই আমি মনে করি দরকার। আচ্ছা, আপনাদেরকে লিঙ্কটা দিতে হলে আমি একটু লিঙ্কটা নিচ্ছি। ডক্টর ইউনূস অথবা কর্নেল অলি দুজন থেকে একজন ভালো হবে, এরা ভালো হবে, কেননা এরা ভারতের দালাল না। চমৎকার, একেবারে ভাঙ্গা বলছে, কেননা এরা ভারতের দালাল না। জসিমউদ্দিন ভাই ইটালি থেকে, আপনি আপনি সবার আগে লিঙ্ক দিতে চেয়েছেন। আজকের বিষয়বস্তু হলো কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, জনতার কথা অনুষ্ঠান, পাশাপাশি রাষ্ট্রপতি নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম মাসুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আসলে কথা শুনতে শুনতে আপনার কাছে শুনছি তো মানে অন্তরের ভিতরে খালি কি বলবো একটা ব্যাকুলতা কাজ করছে যে সরাসরি কথা বলি, প্লাস দেশের সমসাময়িক বিষয় নিয়ে আপনি কথা বলছেন এবং অংশ নেওয়াটা আমি খুব জরুরি মনে করছিলাম। তো বিষয়টা হচ্ছে, দেখেন, হাতি খাওয়ার জন্য একটা দাঁত ব্যবহার করে আর দেখানোর জন্য শো অফ আরেকটা দাঁত ব্যবহার করে। হ্যাঁ, তো আমাদের বর্তমান সরকার তথা বিএনপি সরকারের পরিস্থিতিটা হয়ে গেছে একদম সেম, মানে হাতির চরিত্রটা আমাদের বর্তমান সরকারের ভিতরে। কি জন্য আমি বলছি দেখেন, আমি একটা ছোট উদাহরণ টেনে আপনাকে বলি। আমার গতকালকে আমার রুমমেট, তো আমার সাথে মানে উনিও বিএনপি করে, আমি একটা বিএনপি ঘরের সন্তান, দীর্ঘদিন ধরে আমি আমার পরিবার বিএনপির সাথে জড়িত। তো উনি আমার সাথে গতকালকে ব্যাপক তর্কে জড়িয়ে বলছে যে এই যে বিএনপি সরকার, তারেক জিয়া সরকার ক্ষমতায় এসে এত উন্নয়ন করেছে, হ্যাঁ, তো এগুলো কি আপনার চোখে পড়ে না? আমি খালি বললাম যে ভাই দেখেন, আপনি একটা উন্নয়নের দেখান, যে একটা উন্নয়ন তারেক জিয়া সাহেব এই ক্ষমতা নেওয়ার পর, শপথ নেওয়ার পর করেছে। তারপর কত কত উন্নয়ন, তার মধ্যে সে কত উন্নয়নটা কি? হ্যাঁ, উনি আর বলতে পারে না। বলছে একটা উন্নয়নের আমার দেখান। যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি যে বলছেন উন্নয়ন, আমরা বলছি না সময় লাগে, একটা সরকার ক্ষমতায় আসলে তাকে সময় দিতে হয়, যে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে সবকিছু, আর সব মানে বিচ্ছিন্ন অবস্থায় থাকে ভাই, এটা আমরাও জানি। আমরা চাইলেই তো সেই গাধার পিঠে গাধা দিয়ে সে হাল চাষ করতে পারবো না, কারণ সময় সাপেক্ষ বিষয় আছে, তাকে ট্রেন আপ করার বিষয় আছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে বিদ্যুতের যে বিষয়টা ভাই, বিদ্যুতের যে লুটপাট, যেটা শুরু হয়েছে আওয়ামী লীগের আমলে, যেটা দীর্ঘ 17 বছর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরটাই একটা মাফিয়া চক্রের হাতে তুলে দিয়ে গিয়েছিল। হ্যাঁ, বর্তমান সরকার ক্ষমতায় এসে চাইলে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা কিন্তু আপনার ইয়ে করতে পারতো। হ্যাঁ, আস্তে আস্তে সাইড করে ফেলতে পারতো বিভিন্ন কোম্পানিকে, মানে আপনার প্রতিষ্ঠিত কোম্পানি, স্বচ্ছ কোম্পানিকে দিতে পারতো কিছু, যারা চোর কোম্পানি আছে তাদেরকে মানে লাইসেন্স বাতিল করে, কিন্তু সেটা কিন্তু করেনি সরকার। সেখানেও বেনিফিশিয়ারি হতে যাচ্ছে সরকার নিজেও। তো এগুলো আমাদের জনগণের উপরে এর প্রভাবটা পড়ছে। বর্তমান তো বাংলাদেশের বিদ্যুতের পরিস্থিতি এতটাই বেহাল দশা ভাই, দিনের ভিতরে আমি তো বাড়িতে কথা বলতে গেলে দেখি, কারণ আপনিও বাইরে আছেন আমিও বাইরে আছি, কথা বলতে গেলে শুনি যে বেশিরভাগ সময়টাতেই বিদ্যুৎ নেই। রাইট, দিনের বেশিরভাগ সময়টাতে বিদ্যুৎ নেই। আর জসিম ভাই আপনাকে ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। আমরা এক এক করে মতামত নিব, যারা দর্শক হিসেবে যুক্ত হয়েছেন প্রত্যেকে মতামত দিতে পারবেন, প্রত্যেককে সুযোগ দেওয়া হবে, একবারে কথা বলে বিদায় নিবেন। হ্যাঁ, মামুন ভাই কেমন আছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই, আপনাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো ভাই, আপনি অনেক পর দেখলাম, আপনার অনুষ্ঠান তো সবসময় দেখি, আপনার একজন দেশপ্রেমিক মানুষ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ধর্মীয় অনুভূতিতে বিশ্বাস করেন। এই যে ধর্মীয় অনুভূতিতে আপনি বিশ্বাস করেন, অনেক সঞ্চালনকে এইভাবে দেখা যায় না, যার কারণে আপনাকে অনেক সালাম, অনেক সেলুট। আপনি শুধু একজন দেশপ্রেমিক মানুষই না, আপনি ইসলামী মাইন্ডের একজন পরিপূর্ণ মানুষ, আর এর জন্য আপনার অন্তর থেকে আপনার ভালোবাসা। হ্যাঁ ভাই বলেন। আজকের প্রেক্ষাপট হলো কারেন্ট নাই, চুলাতে গ্যাস নাই, রাষ্ট্রপতি ভারতের দালাল চাই না, আমি ব্যক্তিগতভাবে কোনো ভারতের দালাল রাষ্ট্রপতি হোক চাই না। এই তিনটা বিষয়ের ভিতরে আপনার মন্তব্য, মতামত আমরা শুনবো এখন।
মাসুক ভাই দেখেন, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে লালিত পালিত হই, আর এদেশে মৃত্যুবরণ করি। সুতরাং এ দেশটাকে ভালোবাসা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব আর কর্তব্যবোধ মনে করি। আর কর্তব্যের জায়গা থেকে সবসময় তো দেশপ্রেমিক একটা ইমানেরও অংশ মনে করা হয়। যদিও আহ, আমরা সবসময় মনে করি যে দেশের একটা বড় কিছু হলে পরে আমার নিজের একটা সার্থকতা থাকবে, বরং এটা নয়, বরং আমরা সবাই কিভাবে ভালো থাকতে পারি, এই আশাটা হচ্ছে আমাদের একান্ত প্রয়োজন। আজকে দেখেন 17টা বছর আমরা নির্যাতনে থাকলাম, কিসের আশায়? আমাদের দেশ একটা পরিপূর্ণ সমাজ ব্যবস্থা যাবে। আমরা আপনি যেমন বিদেশে আছেন, সেখানে কোনো অপরিপূর্ণতা নেই। আমাদের এই দেশে আজকে দেখেন, আমি কারেন্ট পাচ্ছি না, কিসের জন্য হ্যাঁ, পাচ্ছি না? এই দুর্নীতির বিষয়গুলো কারণে পাচ্ছেন, দুর্নীতির কারণে এই পাচ্ছেন। একান্ত অবশ্যই এই বিষয়গুলো তো প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। সে জায়গায় না বুঝে দেখেন তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, শুধু বাংলাদেশের মানুষ যাতে বিদ্রোহ করতে পারে না, বিপ্লব করতে না পারে, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য অযথা ছাত্র দল এবং শিবিরের মধ্যে একটা ঝগড়া বাঁধিয়ে দিল বাংলাদেশের মানুষদের। এবং এত অপপ্রচার চলতেছে, আবার মিডিয়া গুলো এমন ভাবে অপপ্রচার চালাচ্ছে যে ছাত্র শিবির মানেই খারাপ। ছাত্র শিবির একটা আদর্শিক দল, তাদের আদর্শ আছে, তারা বিড়ি খায় না, সিগারেট খায় না, মদ খায় না, তাদের পরিবারে তারা যেমন স্বচ্ছ, সমাজে সেরকম স্বচ্ছ, এবং দেশ প্রেমিকে তারা উজ্জ্বল ভূমিকাটুকু পালন করতেছে। এরপরেও তাদের উপর টেকিং দেওয়া আছে, কারণ এই বিএনপি মনে করতেছে তারা দীর্ঘস্থায়ী ক্ষমতা গ্রহণের মাধ্যমে কিভাবে ফেসিবাদী আওয়ামী লীগের মতো হওয়া যায়। আমার মনে হয় আওয়ামী লীগের মতো তারা হতে পারবে না, কিন্তু দেশের মানুষের যে আবার একটা কষ্ট যাচ্ছে, এখান থেকে তারা আওয়ামী লীগের কাছ থেকেও তারা শিক্ষা নিল না, আবার কষ্ট দিচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পকেটে কিভাবে টাকা ভরানো যায়, দেশের মানুষের প্রতি খেয়াল নাই। আমরা চাই দেশ বিএনপি তার আসল রূপে ফিরে না আসে, বরং মানবাধিকার দিকে ফিরে আসুক এবং মানুষের মাসুক ভাই, আপনার কাছ থেকে আশা করি, যেহেতু আমরা একটা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে একটা ভূ রাজনীতি আছে। আমরা যদি মনে করি যে বেশি আমরা ওই 300টা দেশে বসবাস করতেছি, তাইলে ভুল হবে। বাংলাদেশের একটা যেহেতু নিজস্ব ভূ রাজনীতি আছে, এখানে মানবরচিত আইনের পাশাপাশি আমাদেরকে একটু অর্জন করতে হবে যে আমরা ধর্মীয় অনুভূতির উপর কিভাবে চলতে পারি। এই দুটার সমন্বয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে না পারি, শুধু বারবার সেকুলার ধর্মের উপর প্রতিষ্ঠিত হয়ে যদি রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করি, তাহলে আমরা অচিরেই ধ্বংস হবো। কারণ এদেশের মানুষ অধিকাংশ এখনো ইসলাম প্রিয়, ইসলামকে তারা ভালোবাসে, ইসলামকে ভোট দিয়েছিল। শুধু জামাতে ইসলাম নয়, আগামীতে দেখবেন ইসলামী দলগুলো সবাই এখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, দুটা দলও যদি একত্রিত হয়, এরপরেও ইসলামী দলগুলোকে পরাজিত করা সম্ভব হবে না। কাজেই যদি তারেক জিয়া বা বাংলাদেশের এই জাতীয়তাবাদী দল তারা যদি মনে করে যে সেকুলার জমের উপর প্রতিষ্ঠিত হয়ে এদেশকে পরিচালনা করা সম্ভব হবে, আমার মনে হয় না। ধন্যবাদ মাসুক ভাই। আপনাকে ধন্যবাদ মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ অন্যদিন আবারও কথা শুনবো আপনার। আলম ভাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, রাষ্ট্রপতি কাকে চাই? আপনার কাছে আমার প্রশ্ন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আমার মনে হয় মাসুদ ভাই ও যে গৌতম আদানির থেকে মনে হয় যে বিদ্যুৎ নেওয়া বন্ধ করছে। আর বাংলাদেশে যে আপনার হলো যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ প্ল্যান্ট গুলো করা হয়েছিল, এগুলো মনে হয় ভুল। তা আমার মনে হয় যে চীনের থেকে দেখে নতুন করে সোলার বিদ্যুৎ কিছু তৈরি করার মানে ব্যবস্থা নেওয়া অনেক তা না হলে আপনার যে শিক্ষামন্ত্রী বেঁচে গেল, মোটামুটি চেংড়া পাশ করছে। আর যারা দায়িত্ব পালন করতে পারবে না, তাদেরকে আমি আঁকার পক্ষে নই। বারবার একজনকে এক মন্ত্রী দিতে হবে। আর পড়ার বিষয়টা দেখা সাবজেক্ট ভিন্ন, আর ওই বিষয়ের উপরে তার জানা আছে কিনা তাদেরকে বিদ্যুৎ মন্ত্রী বানানোর আমি অনুরোধ করব। আর রাষ্ট্রপতি মাসুদ ভাই, সবচেয়ে একটা ব্যাপার ভালো লাগছে, জামাত থেকে ওলি আহমেদকে রাষ্ট্রপতির প্রার্থী দিছে। এখান থেকে আমি যেটা বুঝতে পারি মাসুদ ভাই, জামাত খুব ভালো কাজ করছে। তার কারণ বিএনপির সাথে মিলে আছে, এই কারণে ওনারা বুঝে সুঝেই দিছে জনগণের ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হবে, কিন্তু জনগণকে দেখাতে হবে ভোট হবে এখানে মানুষকে বুঝানোর জন্য বিএনপির সাথে মিল তাল করেই তারা। ভালো আছেন আপনি? সালাম আলাইকুম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই, দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, রাষ্ট্রপতি কাকে চাই? এই প্রশ্ন আমার আপনার কাছে। সালাম আলাইকুম। আমি
আমি একটা চিন্তা করে কুল পাই না, বিএনপি সরকার আসলে খারাপ নিয়ে সমস্যা। 1 থেকে 6 সালে মানে খারাপ দেয়, কারেন্টের দেয় বিএনপি সরকার একটা একদেশ আছে। 1 সাল থেকে 6 সালে, এখন আবার 24 সাল থেকে আবার শুরু হয়েছে। আজকে আসলে সবার নেটই একটু প্রবলেম দেখা দিচ্ছে, কেউ ক্লিয়ার কথা বলতে পারছে না, বা আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি না। বিদ্যুৎ নাই যে এটার কিন্তু একটা প্রমাণ। আপনারা আসলে যারা যেখান থেকে আছেন, হয়তোবা অনেকে প্রবাস থেকে লিখতেছেন, তারা হয়তোবা বিদ্যুৎ আছে, আপনাদের অসুবিধা হচ্ছে না। আর বিদ্যুৎ না থাকার কারণে দেশের দেখেন অনেক মানুষ কথা বলতে সেই পরিষ্কার কথা বলতে পারছে না, মানে বিদ্যুতের সমস্যার কারণে, নেটের সমস্যা। নেটটা তো বিদ্যুতের সাথে রিলেটেড, তাই এই সমস্যার কারণেই আসলে সমস্যাগুলো হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আজকে দেখেন শেখ হাসিনাকে দেশে ফিরানো নিয়ে রর প্রদান এখন ঢাকায় অনেক কিছু বাংলাদেশে কিন্তু চলতেছে, এবং এই নিয়ে কিন্তু বহু আলাপ আলোচনা চলছে। কেউ কেউ আলাপ আলোচনা গুলা দেখা গেছে যে দলীয় চোখে দেখেন, আবার কেউ কেউ বাংলাদেশের স্বার্থে দেখেন। বাংলাদেশের স্বার্থে কিন্তু বাংলাদেশে যদি গাড়ি বসায়, তাহলে বাংলাদেশের জন্য কিন্তু বড় মাপের অসুবিধা হবে, কারণ রয়ের প্রধান এখন বাংলাদেশে। কেন রয়ের প্রধান বাংলাদেশে থাকবে, এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। অনেকেই বলছেন যে রয়ের প্রধান বাংলাদেশে আসা বা থাকার পিছনে কারণ কি? আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান বাংলাদেশে মোদির এজেন্ডা নিয়ে কথা বলছেন বিভিন্ন মহলে। তারেক রহমানের সাথেও মানে তারা বিভিন্ন ধরনের কাজ করার জন্য বসার জন্য দেখছেন আপনারা যে ভারতের যে অ্যাম্বাসেডর আছে, সে তারেক রহমানের সাথে বৈঠক করছে। একজন অ্যাম্বাসেডর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে, কয়জন অ্যাম্বাসেডর এরকম প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে পারে? কেন আমরা ভারতের অ্যাম্বাসেডরের সাথে, হাই কমিশনের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলেন? ম্যাক্সিমাম হলো তার মানে দৌরত্ব হয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে, কিন্তু সে করছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, সে করছে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। আপনি বা পররাষ্ট্র বিষয়ের মধ্যে থাকে হলো এম্বাসি গুলা। আমাদের একজন অ্যাম্বাসেডর, ধরেন ইউকে তে যে বাংলাদেশের অ্যাম্বাসেডর আছে, সে কি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে পারবে? কখনো পারবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সে কোনো টাইম পাবে না, তাকে কোনো শিডিউল দেওয়া হবে না। তার ম্যাক্সিমাম দৌরাত্মটা কোথায় হবে? পররাষ্ট্রমন্ত্রী ইউকে। এটাও তার যদি ভাগ্য ভালো হয়, সে যদি ভালো খুব লবিং করতে পারে, তাইলে পারবে। তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যদি কোনো অ্যাম্বাসেডর বৈঠক করে, বুঝবো যে পররাষ্ট্রের কারণে করছে। কিন্তু কি করে প্রধানমন্ত্রীর সাথে ভারতের একজন মানে আমি একটু আবু জাফর ভাই মালয়েশিয়ার থেকে যুক্ত হয়েছে। আবু জাফর ভাই, এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন তো। ভারতের একজন অ্যাম্বাসেডর কি করে, হাই কমিশন কি করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করে? এটা কি কোনো মিলে? প্রধানমন্ত্রী বৈঠক করবে, সে তো একটা জয়েন্ট সেক্রেটারি বা একটা সেক্রেটারি, মানে সে সর্বোচ্চ আপনি কার সাথে করতে পারে? পররাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করতে পারে। বৈঠক না, এটা বলে দেখা করা, সৌজন্য সাক্ষাৎ করা। তারেক রহমান কেন ভারতের মানে হাই কমিশন অ্যাম্বাসেডরের সাথে বৈঠক করলেন? আপনি এটা বিশ্লেষণ করেন একটু। আসসালামু আলাইকুম। মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ। শোনা যাচ্ছে মাসুদ ভাই? আসলে কি বলবো, ওই যে এর আগে একদিন আমি কোথাও জায়গায় বলছিলাম, কথা কাটাল আর মুসি করে যায়। হ্যাঁ, আমাদের এলাকায় একটা প্রবাদ বলে, বালেন্দ্র শাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেনি, বলেছে নরেন্দ্র মোদীকে পাঠাও। মানুষের একটা স্ট্যাটাসের একটা সামঞ্জস্য আছে। হ্যাঁ, নেপাল তারেক রহমানের, হ্যাঁ, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সে বৈঠক করেনি। হ্যাঁ, একটা ইয়াং মানুষ, প্রধানমন্ত্রীকে পাঠাও, সে বলেছে মোদীকে পাঠাও আমার সাথে বৈঠক করতে এলে। আমি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবো কেন? তারেক রহমানের রুচির কথা এর আগে একদিন আপনার এখানে মনে হয় বলছিলাম। তারেক রহমানের রুচির যে দুর্ভিক্ষ হয়েছে, সে রাশেদের উপদেষ্টা নিয়োগ দিয়েতেই বোঝা গিয়েছে। হ্যাঁ, তার রুচি সম্পর্কে মানুষের ধারণা আর কিছু বলা লাগে না। রাশেদ যখন উপদেষ্টা হয় তারেক রহমানের,
তার রুচি যে কত ইয়ে সচিব, রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক সচিব নিয়োগ দেয়, তখনই বোঝা যায় যে তার রুচির দুর্ভিক্ষ। হ্যাঁ, তা না হলেই একজন সচিবের সাথে মানে কিভাবে রাশেদও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আর হিরো আলমও সিনেমার নায়ক। হ্যাঁ, হিরো আলমও নায়ক। ইয়ে রুচি দুর্ভিক্ষ। একদম ঠিক। হিরো হ্যাঁ, আলমও একজন নায়ক। এই হচ্ছে মেন কথা হচ্ছে যে মানুষের ওই যে বলে না বংশের ব্যবহারে বংশ পরিচয়, আর রাশেদের সচিব রাজনৈতিক সচিব নিয়োগ দেয় তার রুচির পরিচয় পাওয়া গিয়েছে। হুম, এসছে আর বেশি কিছু বলতে চাইনি, বেশি কিছু কি বলবো আর। জি একটা জি, দেশের আপনি- প্রধানমন্ত্রী জি, একটা আপনি- দেশের প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী যে বারবার বলছে গুপ্ত, এই যে আবার এই ইয়েতে যে চিটাগাঙ্গে কি বলছে, তারে আমরা তো ভালোবাসি, তাই সে সফল হোক, তার বাপ মার নাম সে অক্ষুণ্ণ রাখুক, কিন্তু সে বারবার ওই যে মানে সেই ঘিরে ঘিরে সেই একই জায়গায়, হ্যাঁ, তার মধ্যে এইসব কথা বেরোচ্ছে যে গুপ্ত। আরে গুপ্ত মানুষ অনেক পরিস্থিতির ইয়েতে অনেক সময় অনেক কিছু করতে হয়। হ্যাঁ, যে প্রকাশ্য থাকতে পারছি না, আমার প্রকাশ্য হলে আহ, যে ধরনের হত্যাযজ্ঞ আমাদের উপরে চালাইছে, তা আমি এখন তো গোপনেই থাকবো, গোপনে থেকেই তো আমি আমার কাজ করব। আমি আমার হ্যাঁ, সাকসেসফুল কাজগুলা আমি প্ল্যানগুলা রসুল সাল্লাম যে সময় নবুয়তি পাইলেন, নবুয়তের পর প্রকাশ্য নামাজ পড়তে, প্রকাশ্য দাওয়াতের কাজ করছে, গোপনে গোপনেই করছে। যখন সময় আসছে ঠিক তখন সে প্রকাশ্য দাওয়াত দিয়েছে, প্রকাশ্য নামাজ পড়ছে। এইগুলো যদি জ্ঞান না থাকে তাহলে তো এই বলে হবে না। হ্যাঁ, আর মেন হচ্ছে আমাদের দেশের মানুষের ভিতরে নৈতিকতা একেবারেই রসাতালে গেছে। প্রাথমিকে এর আগে আপনার এখানে বলছি যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এমন দশা, দুবারে এসএসসি পাস করে সে প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে। হ্যাঁ, দুবার তিনবার এসএসসি পাস করছে, রানিং এখনো আছে। আমি নাম ধাম রেকর্ড দিয়ে বলতে পারি, একদম দলিল দস্তবেজ দিয়ে বলতে পারি। এইগুলো কারা দেখবে? যারা তার চাকরি দিয়েছে, যারা তার সিভি নেয়নি, দেখিনি। তাহলে মেন কথা হচ্ছে দেশে মানুষের নৈতিকতা এবং যে কোনো ধর্মের ধর্মীয় অনুশাসন ছাড়া মানুষ চরিত্রবান হতে পারে না। তাহলে ধর্মীয় অনুশাসন এবং নীতি নৈতিকতা আমার দেশের শিক্ষা কারিকুলাম নিয়ে আসলে ফিনল্যান্ড দেশটাতে 1 থেকে 5-এর ভিতরে যেসব দেশ সমকামী এবং ফ্রি সেক্সের দেশ বলা হয়, তার মধ্যে 1 থেকে 5-এর ভিতরে এই দেশে আছে। কেন জাপানের কারিকুলাম নেওয়া যায় না? মালয়েশিয়ার কারিকুলাম নেওয়া যায় না? মানুষ মালয়েশিয়ার কারিকুলাম নিলে তো চুলকানি তো এখানে মালয়েশিয়ায়। আমি এর আগেও বলছি, মালয়েশিয়ার তাদের সিলেবাসের প্রথম সিলেবাস আছে আলিফ বাতাস, সে কিন্ডার গার্ডেন হোক আর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাদের প্রাথমিক শিক্ষাটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। 60 বছর আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়তে হবে, তারপরে আপনি জেনারেলে পড়াবেন না আরবি লাইনে পড়াবেন, তারপরে আপনার ইচ্ছা। কিন্তু প্রাথমিক শিক্ষা 60 বছর আপনার সন্তান ওই সিলেবাসে পড়তে হবে। কিন্ডার গার্ডেনে পড়ান আর যেখানেই পড়ান, ও তাদের প্রাথমিক শিক্ষাটা আছে। জফর ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। আমাদের হাবিবুর রহমান ভাই অনেক দিন পরে আসছে। হাবিবুর রহমান ভাই, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয়বস্তুটা হলো, আসলে ভাই একটা দেশ এভাবে চলে না, এভাবে একটা দেশ চলে না। আমরা এই 1.5 বছরে ডক্টর ইউনূস স্যারের যেভাবে সুন্দর করে চালাইলো, কিন্তু এইভাবে একটা দেশ চলে না। মানে বিদ্যুৎ গেলে আর আসতে চায় না। আমার নেটের সমস্যা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওনার নেটের সমস্যা। জাহাঙ্গীর ভাই, আপনার নেট মনে হয় ভালো আছে এখন এই মুহূর্তে, তাইলে আপনি কয়েক মিনিট সময় নিয়ে নেন একসাথে। প্রতিদিন তো বেশি সময় পান না, আজকে একটু বেশি সময় পাবেন, কারণ আজকে অনুষ্ঠানটার নামই হচ্ছে জনতার কথা অনুষ্ঠান।
জনতা কি বলে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, এই বিষয়ে একটু যদি দেশের অবস্থা নিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুক ভাই, আপনাকে ধন্যবাদ। আমার আগে দিয়ে একজন ভাই কথা বলছিল গুপ্তর ব্যাপারে, গুপ্ত কথাটা বলছিল। তো একজন ওই মানে আপনি তাহাজ্জুদ গুজার গাড়ি পুকুরে এই ফলে উজু করে, আর একটা সোরায় পুকুরের ওই ফলে আপনার হাত পা ধোয়। হ্যাঁ, তো এখন ও মনে করছে যে এর থেকে এ বড় সোরা, আর এ মনে করছে এর থেকে ওই তাহাজ্জুদকারী গুজারি বেশি। অর্থাৎ তারেক জিয়া তো আসিল গুপ্ত, এখন সে আরেকজনকে বলে গুপ্ত। এই বিষয়টা তো ফাগ হলেও বিশ্বাস করে না। দেশের ভিতরে যে হাসিনাকে কিভাবে তাড়াইছে এটা তো সে জানে না, যারা রক্ত দিছে তারা একমাত্র জানে। সবাই বলতেছে সাদেক কায়েম হইল নায়ক, এই মুক্তিযোদ্ধার মেইন নায়ক হইল সাদেক কায়েম, কিন্তু সাদেক কায়েম একবারও বলে না এই কথাটা যে উনি এটার নায়ক। জুলকার নাইম সাহেব ওইখান থেকে বলছে যে একমাত্র সাদেক কায়েমকে সে উপাধি দিছে, আমরা অতটুকুই দেখছি। কিন্তু যারা করছে তারা একবারও মুখ দিয়ে বলে না, যে জানে না তারা বলে। এখন ওই দালাল রাশেদে বলে সে নিয়মিত আমাদের ভারতে সালাউদ্দিনের সাথে যোগাযোগ করতো, সালাউদ্দিনের পরামর্শ দিত দালাল। হে আবার কর্নেল অলির মুক্তিযোদ্ধা কর্নেল অলির বিরুদ্ধে সে কথা বলে। ও নাতির সমান হইতো না ভাই, ও নাতির সমতুল্য হইতো না। গালিগালাজও করে। হ্যাঁ, ওটারে হন্তি কয়, আর আমাদের দেশে হন্তি কয়, নাতির ঘরের হন্তি। নাতির ঘরের হন্তির সমতুল্য হইব মানে এই রাশেদ, আর আছে ওই আমতারে গুগা, বুঝেন না? তো ইগুনে দেশটারে অস্থিতিশীল করতেছে। এবং তারেক রহমান কিভাবে এই ছেলেটারে আপনি তার উপদেষ্টা বানাইলো, তারে কি জ্ঞান দিব, কি রাজনৈতিক জ্ঞান দিব তারে? এখানে বিদ্যুতের বিষয়টা হলো ভাই, এই যে বিদ্যুৎ টুকু, এই টুকু হইলো এরে এই দেখা গেছে ইয়ার আগের বারও এই বিদ্যুৎ খাতটারে ধ্বংস করছে। এখন হাসিনা যাওয়ার পরে ডক্টর ইউনূস কিভাবে 18 মাস এই বিদ্যুৎটা ঠিক মতো দিল মানুষের? যদি বিদ্যুতের শর্ট হইতো, বিদ্যুৎ যদি শর্ট হইতো তাহলে ডক্টর ইউনূসে কিভাবে রাষ্ট্রটা ভঙ্গুর রাষ্ট্রটারে পরিচালনা করছে? দেখা গেছে একটা মানুষের আপনার বিদ্যুতের বিল বাড়ায় নাই, তারপরে আপনার গ্যাসের বিল বাড়ায় নাই, নিয়মিত গ্যাস পাইছে, বিদ্যুৎ পাইছে, এবং কি দ্রব্য মূল্যের কোনো দামে বাড়ে নাই ভাই। মানুষের দ্রব্যের মূল্য উনি সীমা ভিতরে রাখছে। দেখা গেছে মানুষ, ওনার একটা সময় ছিল রমজানের মাস, ওই রমজান মাসে মানুষের অত্যন্ত সুবিধা ভোগ করছে। এরপরে দেখা গেছে আপনার হজ ফ্লাইট গুলা উনি কিভাবে নিয়ন্ত্রণ করছে, এগুলা তো 18 মাসের ভিতরে আমরা দেখছি। আর এরা দেখা গেছে ডক্টর ইউনূস বসার সাথে সাথে 3 মাসের ভিতরে এদেরকে নির্বাচন দিত। এখন 3 মাসের মাথায় যে 18 মাসের মাথায় দিছে, এখন তারা দেখা গেছে উনি ঠিকঠাক করে অনেক টাকা রিজার্ভের মধ্যে রাখি গেছে, কিন্তু এই রিজার্ভ তো খাইছে। এখন প্রতিদিন মানে ব্যাংকের থেকে এরা মানে টাকা নিয়ে চালায়। এরপরও দেখা গেছে আপনার এই সোরাগুন্ডে থাকতে পারে না, অযথা ভাই, একবারে অযথা শিবিরের পোলাপাইন্ডে যায়, বিভিন্ন জায়গাতে তারা মারপিট করে। ঢাকা আলিয়ার মতো একটা মাদ্রাসাতে তারা যায় মারপিট করে, তারা আলিয়ার গ্লাস গুলা সবগুলা ভাঙি তছনছ করিয়া লাইছে। এরপরে দেখা গেছে আলিয়ার প্রিন্সিপালের মাথা ফাটাইছে, এটা হলো মাথা ফাটাইছে, অপরাধ, বুঝেননি? এরপরে দেখা গেছে একটা ছেলে আছে হেলমেট বাহিনী, হেলমেট নিয়ে সে রাস্তায় নামি লাঠি সোটা দিয়ে এই কামগুলা করতেছে। এটা তারেক রহমানের চোখে পড়ে না? তারেক রহমান এগুলো দেখে না? আমরা তো তারে সুনাম করি। ডাক্তার শফিক সাহেব তো বলছে আমরা বিরোধী দল হিসেবে আমরা যেটা বিরোধিতার করার দরকার আমরা ওটা বিরোধিতা করুম, কিন্তু আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, এই সরকার যেন 5 বছর কন্টিনিউ করতে পারে। এরপরও আর কি আছে ভাই? তারা জুলাই সনদটা মানতে চায় না, তারা জুলাই সনদটা বাস্তবায়ন করতে চায় না। এদেশের 70% মানুষ ভোট দিছে, তারা এটা মানতে চায় না। সালাউদ্দিনে এটা সংবিধানে নাই, এটা ভাই সংবিধানে তো ডক্টর ইউনূসও নাই। সংবিধান মোতাবেক তো হাসিনা সরকার, এখনো তো হাসিনা সরকার। হাসিনা তো বাইরে থেকে বলে যে আমি এখনো সরকার, এই কথাটা তো এই সালাউদ্দিনের কারণে বলতেছে। এখন দেখা গেছে আজকে বলতেছে আপনার জ্বালানি মন্ত্রী যে
আপনার যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জ্বালানি কিনবো, এটা ভাগ করে দিব, সমান ভাগে দিব, কাউকে কম বেশ দিত না। এটার মানে কি ভাই? এটা তো মানে তো আমরা বুঝি ওই সোর বেগুনরে মানে আপনি তার দলীয় সোর যা আছে বেগুনরে আবার ঘোষালা বানাই দিব, বিভিন্ন লাইনে ভাগযোগ করে দিব। এটা হলো তাদের নীতি। এখন দেখা গেছে শিক্ষামন্ত্রী একজন, তার বিরুদ্ধে এমন ভাবে পোলাপানের এক মানজা হানি, পানির ভিতরে দেখা গেছে পোলাপানি পরীক্ষা দিতে হয়েছে। এরপরে যখন আবার ফার্মের মুরগি কইছে, এরপরে আন্দোলন করার পরে একটু সোজা হয়েছে। তো এদেশে আন্দোলনকরণ ছাড়া কিছু আদায় করা সম্ভব না। এখন ধরেন 11 জন যেভাবে আন্দোলনে নামছে, আমার মনে হয় এই আন্দোলনের ভিতরে এই জুলাই সনদটা ভাই বাস্তবায়ন না করলে, এটা এখন প্রেসিডেন্ট নির্বাচন, দেখা গেছে দলের বাইরে এমপিরা ভোট দিতে পারতো না আজকে। ও আরেকটা কথা ভাই, দালাল মিডিয়া, যে দালাল মিডিয়া, আমার জানা আছে ভাই, আপনার এই চ্যানেল সহকারে বাংলাদেশে হাসিনার আমলে বাইরের থেকে মোট 6টা চ্যানেলে আপনারা কাজ করতেন। তার মধ্যে আপনার এটা এবং ফেস দ্য পিপল, এইটা এই দুইটা আগে বাইর হয়েছে। এরপরে বাকিগুলা মোট 6টা চ্যানেলে আপনারা দেশের বাইরের থেকে এই দেশের মানুষের জন্য সংগ্রাম করছেন। এই 18 কোটি মানুষের জন্য আপনারা সংগ্রাম করছেন। আপনাদের ত্যাগ নীতি আছে এই দেশের মানুষের জন্য। দেখা গেছে আমাদের দেশে যে বদমাইশ চোর বাটপা চ্যানেলগুলা, তারা আজ পর্যন্ত দেখা গেছে এখনো গোলামের জিঞ্জিরা বন্ধ। এখন দেখা গেছে ডক্টর ইউনূস চলে যাবার পরে তারেক রহমান সাহেব আছে, লাভটা হয়েছে কি, ওই চ্যানেলগুলো তাদের দখলে গেছে। তারা যেভাবে নির্দেশ দেয় ওইভাবে নিউজ করে। দেখা গেছে শিবিরের কোন আন্দি, দেখা গেছে একটা ইউনিভার্সিটির একটা হলের মধ্যে 2টা ছেলে নোয়াখালীর থেকে গেছে ভাই, ওরা একটা মেহমান হিসেবে একটা বিবি সদস্যের কাছে, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা ছাত্র, ওদেরকে মানে জোরপূর্বক ভাবে বল প্রয়োগ করে বলছে যে তোমরা বলতে হবে তোমরা সমকামিতা করছো। রাইট। তাদেরকে জোর প্রয়োগ করার পরে এখন তারা বাধ্য হয়ে স্বীকার করছে, ওইখানে তাদেরকে কইছে নাহলে হত্যা করব। ওরা বাধ্য হয়ে ওইখানে স্বীকার করার পরে মিডিয়াতে ছাড়ে দিছে এই ধরনের কাহিনীগুলো। এরপরে ওই 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 ছেলেটা গেছে ইয়ারে আপনার আদালত ইয়েতে থানায় মামলা করতো, ওইখানে তারা মার দিছে আবার। এগুলা কি ভাই? এগুলা মানে একবারই এই এলোমেলো, দেশটা পুরাই এলোমেলো। তারেক রহমান একা, তারেক রহমান এজ এ দেশপ্রেমী, উনি চাচ্ছে ভালো, কিন্তু ওনার আশেপাশে একা ফাটতেছে না ভাই, ফাটতেছে না, ফাটতো না। রাইট। এখন যদি ধরেন ডক্টর ইউনূস বা কর্নেল ওলিরে যদি প্রেসিডেন্ট না বানায়, তাহলে ভারতের থাপ্পার মুখে এটা টিকা সম্ভব হবে না ভাই। জি, এটা জাহাঙ্গীর ভাই, টিকা মোটেই সম্ভব হবে না। আপনাকে ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। মিন্টু ভাই পর্তুগাল থেকে অপেক্ষা করছেন। মিন্টু ভাইকে এখন তো সুন্দর দাড়িতে চুলে সব দিকে এখন একটু ইয়া লাগতেছে। মিন্টু ভাই, আপনার তো এখন সৌন্দর্য বাইরে গেছে চুলে দাড়িতে, মাশাআল্লাহ। মিন্টু ভাই, আজকের সাবজেক্টটা হলো কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আর রাষ্ট্রপতি, আমি পার্সোনালি কোনো ভারতীয় দালাল চাই না, আপনার মতামত আপনি দিবেন। আসসালামু আলাইকুম। না, আমি প্রথমে আর একটা কথা বলে নেই। এই যে আপনারা বললেন যে তারেক রহমান একা একা পারছে না, কিংবা তারেক রহমানের আশেপাশে যে ধরনের লোক আছে তারেক রহমান হয়তো জানে না। শোনেন, তারা হচ্ছে সে তার বাপ ছিল প্রেসিডেন্ট, তার মা ছিল প্রধানমন্ত্রী, সে আবার প্রধানমন্ত্রী বর্তমান। আমার মতন মানুষ যদি কর্ম করে, আমরা যদি জানি যে আসলে দালাল কে, কে চাটুকারিতা, কে ভারতের দালাল, আমাদের মতো মানুষ যদি চিনতে পারি। আর তারেক রহমানের কাজ হচ্ছে রাজনীতি, দেশ কিভাবে চালাতে হয় সব কিছুই জানে। সে কি জানে না যে আমার আশেপাশে কে রয়েছে? সবাই খালি বলে যে তারেক রহমানের আশেপাশে যারা আছে তারেক রহমান জানে না। এটা আমি মানি না, কারণ সে রাজনীতিবিদের ছেলে, সে সব সময় রাজনীতি নিতে আসে, সব সময় তার কর্ম হচ্ছে রাজনীতি। আর আমাদের কর্ম তো রাজনীতি না, আমাদের কর্ম হচ্ছে কাজ করে খাওয়া, মাঝে সাঝে নিউজ দেখা, মাঝে সাঝে সবকিছু দেখি। এত কিছু পরে যদি আমরা বুঝি যে আসলে দালালকে, আর সে বোঝে না, সে সবই বোঝে, বুঝছেন, সবই বোঝে। এখন আপনারা বলতেছেন যে সে একা পারছে না, সে একা পারছে না, সে তো একা নাই। তার পাশে তো বাংলাদেশের 18 কোটি জনগণ আছে। এখন জনগণ যে পরামর্শ দেয় সে তো মানছে না। হ্যাঁ, সে মানছে না, আরো সে মানুষের উপদেশ না দিয়ে সে আরো জনগণরে মানে মানে কি বলে, আমাদের পাবনা ভাষায় বলে যে মানে আরো, যাক মনে আসতেছে না, আরো মানে
আরো মানে কি বলে ওইটা উইলি দিচ্ছে আমাদের আমাদের দিকে উইলি দিচ্ছে মানে আরো খেপায়া দিচ্ছে, হ্যাঁ। আওলাইয়া দিচ্ছে বা হ্যাঁ উস্কাইয়া আওলায়া, দিচ্ছে, উস্কাইয়া দিচ্ছে। জি হ্যাঁ, জি জি জি, আওলায়া দিচ্ছে। এই দেখেন মাঝে একটা কি কথা বলেছে দেখছেন, মাঝে আবার কলাম গুপ্ত বলেছে যে আমাদের একটা স্বৈরাচার গেছে, আবার আর একটা স্বৈরাচার আর গুপ্ত দুইটা মিলে আমাদের মানে শান্তিতে থাকতে দিচ্ছে না। এটার মানে কি কোন? হ্যাঁ, আর গ্যাসের কথা কি বলবো ভাই, আপনি বিশ্বে যান আর না যান, দেশের যে অবস্থা, মানে যারা খাঁটি বিএনপি করে তারা অনেকেই ছুটিতে গেছে, আমি ছুটিতে যেতে চাচ্ছি, সে আমাকে বলতেছে ভাই দেশে যান, দেশে যা কি অবস্থা দেখেন। এবং খাঁটি বিএনপি, যাই হোক, এটা কথাটা অন্য প্রসঙ্গে আসতেছে, এক কথায় তার এক কথা চলে আসে। আমার এক গ্রামে আমাদের বাড়ির পাশে একজন মালয়েশিয়া থেকে ছুটি গেছে, তারে বাপ দাদা সবাই বিএনপি। সে আমার বলতিছে যে মিন্টু, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল রাতে বুক ফুলে হাঁটিছি, আর এখন তুমি বিশ্বাস যাও আর না যাও, মাগরিবে আজানের পরে আমার বাড়ির থেকে রাস্তায় যাইতে ভয় লাগে। আমি কই কে? কয় আই রে নিতা, নিতার অভাব নাই বাংলাদেশে, মানে কেউ কাউরে মানতেছে না। আপনি গ্যাস ট্যাস ওটা পরে দেন, মানে কেউ কারণ মানছে না, যে একটা লোক যে মানবে না। বিএনপির মধ্যে এখনই মনে করেন যে অনেক গ্রুপ হয়ে গেছে, হুম। বুঝছেন? তো দেশের এলো এই অবস্থা, আর কারেন্ট এগুলার কি বলবো শোনেন। দেশে যদিও একটা কথা কছে না, 10-এর লাঠি 1-এর বোঝায়, এখন তারেক রহমান পারছে না, এ জানে সবকিছুই। এখন তো জামাত ইসলাম, এনসিবি, দেশের যারা বাংলাদেশের দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসে, সবাই তারেক রহমানকে হেল্প করতে চাচ্ছে, কিন্তু তারেক রহমান তো দূরে দূরে যাচ্ছে। আর দেখেন না দেশের সবকিছুই তো প্রকাশ পাচ্ছে এখন। এখন সবকিছু যদি তারেক রহমান দেশের জন্য ভালোই চাইতো, আমার মাথায় একটা জিনিস আসে না, যে তারেক রহমান রে আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করছে, তার মাকে জেলে ভরে মারছে, সে কি এগুলা না দেখার, দেখেও সে কিভাবে আওয়ামী লীগের লোকজনের নিয়ে আসতে চায়, এবং যারা মিডিয়াতে যারা আওয়ামী লীগের চাটকারিতা করেছে সবকিছুই সে জানে। এখন তার মাথার মধ্যে কি ঢুকাইছে আর কি চিন্তা ভাবনা জানি না। এখন তারেক রহমানের অনেকেই ভালোবাসছে, ভালোবাসা বাইসা এরে পাম মারতিছে, পাম মেরে মেরে। আবার দেখেন এখন আর একটা জিনিস দেখেন, আমার একটা ভালো একটা কথা মনে আসছে, আমি 1 মিনিট বলেই শেষ করে দিচ্ছি। যারা আওয়ামী লীগের দোষর ছিল, পুলিশ প্রশাসন মানে বিভিন্ন বড় পর্যায়ে ছিল, এখন বিএনপি কি করতেছে, তাদের চাকরি থেকে ক্যান্সেল না করে তাদেরই ভয়ভীত দেখাচ্ছে যে তুমি যদি আমার কথা না শোনো তাইলে তোমার চাকরি থাকবে না। এখন তারে দিয়া জামাত রে, এনসিবি রে, অন্য অন্য দল রে দমন করার জন্য চেষ্টা করতেছে। যখনই তারা দমন করবে, এখন তো সেই সব কুলাঙ্গার যারা আওয়ামী লীগের স্বৈরাচার ছিল, তারা তো এটাই চাচ্ছে যে তুমি বললে পারে ওইরে তো আমি আরো মারার সুযোগ পাই, কারণ ওরা তো আগের থেকেই খেপা। আর একটা মাসুদ ভাই, আর একটা জিনিস দেখেন, এই দেশে যদি আওয়ামী লীগ কিংবা কোন লোক ফিরে আসে, এই এনসিবি জামাত শিবির রে এই পুলিশগুলা এমন ভাবে আক্রমণ করবে যে পাইছে একটারে, মানে আমি এইটার নিয়ে টেনশনে আছি যে এরে যে কি করবে এই পুলিশগুলা। হ্যাঁ, আর আমি দেখেন ভাই, আগের থেকে আপনাকে আমি একটা কথা স্মরণ করে দিছিলাম যে ভাই, এই শিকড় ছড়ায় গেলে এই শিকড় কাটতে খুব কষ্ট হবে, এই কথাটা আমার সবসময় মনে আসে। দেখেন শিকড় কলাম ছড়ায় গেছে, বুঝছেন? যখনই নির্বাচন কমিশনের নির্বাচনের জন্য অবৈধভাবে ঝামেলা করছিল, সেই সময় সবার ধরা উচিত ছিল যে এই নতুন বাংলাদেশে কেন তুমি এই কাজ করতে চাচ্ছ, আমরা এটা মানি না, তখনই কঠোর হাতে দমন করার দরকার ছিল। ধন্যবাদ ভাই। মিন্টু ভাই আপনাকে ধন্যবাদ। পর্তুগাল থেকে মিন্টু ভাইয়ের কথা শুনলাম, ভালো লাগলো। মিন্টু ভাই অনেকদিন পরে এসে কথা বললেন। আকরাম ভাই, আজকের সাবজেক্ট কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন প্রবাসীদেরও হয়ে গেছে। এই কারণে আপনি তো এখন দেশে আছেন, হ্যাঁ, আপনি দেশেই থাকেন না? আকরাম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, দেশে, হ্যাঁ, দেশের পরিস্থিতি নিয়ে একটু কথা বলেন। শুনতে পাচ্ছি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন। জি জি, আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থাপক মাসুদ ভাই, K24 টিভির সম্মানিত উপস্থাপক, আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন দর্শক, যারা কথা বলছেন, যারা পরে দেখবেন, যারা আরো কথা বলেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।
আসলে আমাদের দেশে যে পরিস্থিতি, সব সংকট আর সংকট, সংকট ছাড়া কোনো কিছু নাই। বিশেষ করে আইন শৃঙ্খলা সুশাসন জিরো, মানে একদম খারাপ পর্যায়ে, যেটা নিয়ে কোনো সরকারের মাথা ব্যথা নাই। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীদের ব্যাপারে উনি সিরিয়াসলি, ওনার কোনো ইয়ে নাই। উনি এটা কিছু প্রশ্ন করলে এটাকে আরো উপহাস করেন, এই ব্যাপারে ওনার কোনো ইয়ে নাই। আর কথাবার্তা তো উনি বলেন যে উনি মনে হয় যেন বাংলাদেশে নাই। তো সেই হিসেবে যাক, এটা আমাদের ভাগ্যের নীতি। এই লোক তার দ্বিতীয় কথা হচ্ছে, সরকার তো এই ব্যাপারে ব্যস্ত না। সরকার ব্যস্ত আছে বিরোধী দলকে কিভাবে দমন করা যায়, একই কায়দায়, পূর্বের একই কায়দায় স্মরণ। যেমন এখন যে সংকট গুলো মোকাবেলা করা দরকার, বিরোধী দলকে নিয়ে ভালো একটা বিরোধী দল পাইছে, বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে, বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে বিরোধী দল কিভাবে দমন করা যায় সেই কাজে ব্যস্ত। খোদ প্রধানমন্ত্রী হেফাজত ইসলামের সাথে এই মুহূর্তে ওনার খুব একটা দেখা করার কি প্রয়োজন, কি সংকট সমাধানের। হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন, হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটাকে অতীতে আওয়ামী লীগ সরকার ব্যবহার করছে জামাত শিবিরের বিপক্ষে, ইসলামের বিপক্ষে বা দেশ প্রেমিকের বিপক্ষে, অ্যান্টি হিসেবে কাজ করাইছে। সেই দলের সাথে উনি এই মুহূর্তে, উনি প্রধানমন্ত্রী, উনি ওখানে যাইয়া বিরোধী দল দমনের আরেকটা ষড়যন্ত্র সক্রান্ত, আমি মনে করি একটা ফাইতারা। না হয় এই মুহূর্তে উনি ওখানে যাইয়া কি পরামর্শ নিবে, বা হেফাজত ইসলামে বলতে তোরা অরাজনৈতিক সংগঠন, তো ওনাদের সাথে কেন ওনার ওখানে যায় এত গুরুত্বপূর্ণ? এখন দেশের যে সংকট, উনি বিরোধী দলের সাথে বৈঠক করুক, ভালো একটা ডাক্তার ইউনূসের সাথে বৈঠক করে কিভাবে সংকট সমাধান করা যায়, কিভাবে কি করা যায়, কি পরিস্থিতি, ওগুলো নিয়ে ব্যস্ত নাই। ওই যে আলিয়া মাদ্রাসায় হামলা, ওখানে হামলা, এখানে হামলা, কিভাবে বিরোধী দল ইয়ে করা যায়। আরেকটা বিষয় যে ফ্যামিলি কার্ড নিয়ে যে একটা মারামারি লাগাই দিছে, এগুলো তো কোনো সরকার দেশ উন্নয়ন করার কোনো পরিকল্পনার কোনো বিষয় না, কোনো টেকনিক্যাল বিষয় না। এগুলো এগুলো হচ্ছে ক্ষমতায় যাওয়ার একটা ধাপ। তো আজকে দেখেন আপনি, আজকে এক জায়গায় মারামারি হয়েছে, ইউনু অফিসে হামলা করছে যে ফ্যামিলি কার্ড দেওয়া নিয়ে, মানে উনি তো স্বচ্ছভাবে এটা ইয়ে করছে, বন্টন করছে বা নিয়োগ দিছে পরিচালনা করার জন্য, এটা বিএনপি মানবে না। ইউনূস স্যারের হামলা, ইউনুর উপর হামলা, ইউনুকে হুমকি, আমরা সরকার, আমাদের ক্ষমতা, আমরা তারেক জিয়ার এটা ইয়া প্রোগ্রাম আপনারা অমুককে সমুখে কেন দিছেন, এটা আমাদেরকে দিতে হবে, ওপেন। তো এই সরেসারি কায়দা, এটা তো আরো এক ধাপ এগিয়ে গেছে বর্তমান সরকার। আর বিরোধী দলের এইভাবে দমনের পিছনে যদি সরকার ব্যস্ত থাকে, তো দেশের উন্নয়ন, গ্যাস সংকট, তেল সংকট, এগুলো সমাধান কিভাবে হবে? বিগত কিছুদিন আগে তেল সংকটের ব্যাপারে বিরোধী দলের সাথে একটা বৈঠক করছিল, এটা তো জ্বলন্ত প্রমাণ, উনিও জানে সমস্যা সমাধান, সংকট সমাধান কিছুটা হইছে, কিছুটা হইলে অস্বীকার করার কিছু নেই। উনি ওখান থেকে আবার সরিয়ে এসে উনি এখন কি বিরোধী দল দমন করা যায়, এগুলো কে দিছে ওনাকে উপদেশ? ওই যে রাশেদ খান ওনাকে উপদেশটা ওনাকে দমন করা, বিরোধী দল দমন করেন, জামাত শিবির দমন করেন। যেমন রাশেদ খান তো ওনাকে কি পরামর্শ দেয়? উনি যে কোনো প্রোগ্রামে গেলে উনি বিরোধী দলের বিপক্ষে কথা, বিরোধী দলের বিপক্ষে, জামাত এনসিপির বিপক্ষে কথা বলার মতো রাশেদ খানের কি যোগ্যতা আছে? এই ছেলেগুলোর বিপক্ষে কথা বলার জন্য রাশেদ খানের কি যোগ্যতা আছে, কি অ্যাবিলিটি আছে, ওনার কি নৈতিক ইয়ে আছে? যে চমৎকার আপনার মন্তব্য। আপনার আকরাম ভাই অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ নজরুল ভাই, একটু সময় দিব 2 মিনিট। নজরুল ভাই কি রেডি? আবৃত্তি শোনাবেন নজরুল ভাই? না, নজরুল ভাইয়ের নেট দুর্বল, নজরুল ভাইয়ের নেটে তো আসতেছে না, দেখি নেট। নজরুল ভাই শুনতে পাচ্ছেন? আপনার স্পিকারটা ওপেন করেন। হ্যাঁ, ঠিক আছে, আবার স্পিকারটা ওপেন করেন। হ্যাঁ, ঠিক আছে। নজরুল ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথি বিশ্বের যে যেখান থেকে দেখছেন, মিজাজটা কোন বিষয় ছেড়ে কোন বিষয় রাখি? কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, বিদ্যুৎ কারখানাগুলো পড়ছে উপহাসে। নেতাদের কি চাপাবাজি দেখেন। আমাদের চাহিদা হচ্ছে আমি খুব সংক্ষেপে 3টা কথাই বলি। আমাদের চাহিদা 12,500 মেগাওয়াট। 4 মাস আগে ঘোষণা দেওয়া হচ্ছে আমাদের উৎপাদন হচ্ছে 15,000 মেগাওয়াট। তাইলে 2,500 মেগাওয়াট, আমাদের চাহিদা 12,500 মেগাওয়াট, উৎপাদন বলছে 15,000 মেগাওয়াট। তাহলে তো আমরা 2,500 মেগাওয়াট উদ্বৃত্ত থাকার কথা।
এই বিদ্যুৎ মন্ত্রী সহ যখন মন্ত্রী এমপি আছো, তোদেরকে প্রশ্ন করি, তাহলে লোডশেডিং কেন? 2, আমাদের চাহিদা 12,500 মেগাওয়াট, মেশিনারি বসানো হয়েছে 25,000 মেগাওয়াট আদানি ফাদানিকে দিয়ে। যদিও বা 25,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে না, আর হলে থাকলে বাকি বিদ্যুৎ নেওয়ার মতো, রপ্তানি করার মতো আশপাশ দেশ নাই, ওইগুলো কি তোমাদের নানির ওইখানে জ্বালাবে? শেষ। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলেও ওই কি বললো, 70 নম্বর আর্টিকেল অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল। ধিক্কার জানাই ওই মন্ত্রীকে। 70 নম্বর আর্টিকেল বাতিল করার জন্য অন্তর্বর্তী সরকার জুলাই সনদের মাধ্যমে তা বাতিল করার আদেশ দেয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, 70 নম্বর এটি ভয় দেখালেন যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ছাড়া আর কাউকে ভোট দিও না। মির্জা ফখরুল সম্পর্কে একটি কথাই বলি, প্রায় টকশোতে বলেন উনি একটি সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ। কিভাবে সম্ভ্রান্ত হলেন? যে ব্যক্তি বলল আমি এবং আমার দল বিএনপি শহীদ আইনে বিশ্বাসী নয়, অর্থাৎ কোরআন হাদিসে বিশ্বাসী নয়, সে তো ইসলামী থাকে না। এই ধরনের একজন অনইসলামিক ব্যক্তিকে আমরা রাষ্ট্রপ্রধান হিসাবে মানি না। হয় তিনি তেনার কথা উদ্ধ করুন, সরি বলুন, জাতির কাছে মাফ চান। হাসিনা পুতুল হিসাবে দেশ পরিচালনা করেছে, কিন্তু সরাসরি একজন ওই অনইসলামিক খোদাদ্রোহী ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি হিসাবে মানি না। আমাদের তেল গ্যাসের কেন শর্ট পড়বে? গত 2-8 নজরুল ভাই, আপনার নেটটা কাভার দিচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই, বেশ কিছু কথা বলেছেন, যৌক্তিক কথা বলেছেন নজরুল ভাই। নেটে কাভার দিচ্ছে না, আপনাদের অনেকেরই নেটে ডিস্টার্ব হচ্ছে। বাংলাদেশে বিদ্যুৎ না থাকার কারণে নেটের ডিস্টার্ব হবে, এটা স্বাভাবিক। আগামীকাল রাত 11টা লাইভে আমাদের সাথে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান থাকবেন, ওনাকে প্রশ্ন করার সুযোগ পাবেন আপনারা। বিষয়টা থাকবে রাষ্ট্রপতি নির্বাচন, কাকে পছন্দ করেন এই বিষয়টা নিয়ে আগামীকাল মেজর আখতারুজ্জামান, সাবেক বিএনপির এমপি, বর্তমান উনি জামাত ইসলামীর কর্মী, মেজর আখতারুজ্জামানকে আপনারা দেখতে পাবেন আগামীকাল রাত 11টা। এ পর্যন্ত ভালো থাকবেন। আমাদের কেটিভি 24 এর সকল নিউজ আপনারা দেখেন। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা মাসুক ভাইয়ের টকশোর ভিডিওটা দেখলেন, তো আপনাদের এলাকার বিদ্যুতের খবর কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।